ম্যাম আসসালামু আলাইকুম। সালাম। अस्सलाम वालेकुम मैम। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? मैम अस्सलाम वालेकुम। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। अस्सलाम वालेकुम सर। আচ্ছা, তো আমি কি পড়াশোনা শুরু করবো না আরেকটু অপেক্ষা করবো? আচ্ছা, এর আগের ক্লাসগুলোতে আমি মোটামুটি 2-1 জনকে হইলেও দেখতে পেতাম, মানে তারা ভিডিও শেয়ারটা অন রাখতো। বাট এখন কি হয়েছে বাবা, তোমরা কেউ মানে দেখতে পাচ্ছি না, কাউকে দেখতে পাই না। শুধু মাঝে মাঝে একটু নওশিন দয়া করে ভিডিও শেয়ারটা অন করে, বাট আর কাউকে আমি দেখি না। এটা তো হইতে পারে না। मैम मैम আমি অসুস্থ, আমি মাত্র জয়েন করছি, মাত্র উঠছি ঘুম থেকে। আচ্ছা, মাত্র ঘুম থেকে উঠছো, তাও যে উঠছো আমি অনেক খুশি হয়েছি বাবা, তুমি অসুস্থ শরীরে আসছো। বাট বাকিদের সমস্যা কি? কেউ দেখাতে চাচ্ছ না কেন? নিজেকে সমস্যা আছে কোনো, মানে বিশেষ কোনো সমস্যা? আচ্ছা, আমাদের 12 জন চলে আসছে। তো আমাদের ক্লাসের সর্বোচ্চ 12 জনই আসে, 12 থেকে 15। তো আমরা ক্লাস শুরু করি, পড়াশোনা শুরু করি। তোমরা কি আমাকে হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছ? আমার সাথে একটু রেসপন্স করো। আমি জি তোমার ম্যাম শুনতে পাচ্ছি। একদম ক্লিয়ার শুনতে পাচ্ছ? জি ম্যাডাম শুনতে পাচ্ছি। জি ম্যাম। জি আচ্ছা, ঠিক আছে। তো আমাদের গত ক্লাসে কি পড়া ছিল বা পড়া হয়েছিল জানি, মনে আছে? আমি কারোর রেসপন্স পাচ্ছি ম্যাডাম না। তো সবাই একটু আনমিউট করো, সবাই মিউট করে ম্যাডাম রেখেছো। উৎপাদন ছিল। আজকে আমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ক্লাস। উৎপাদন ব্যবস্থাপনা না, ব্যবসা সংগঠন। ম্যাম আপনার কথা কেটে কেটে কে বললে? তার কথাও কেটে কেটে আসছে, তোমার নেটওয়ার্কের সমস্যা হতে পারে। সবাই একটু আনমিউট করো তো। আমি কারো কথা শুনতে পাচ্ছি না, আমার ভালো লাগছে না এইভাবে ক্লাস নিতে। গত ক্লাসে কি পড়ানো হয়েছে মনে আছে কারো কিছু? ম্যাম উৎপাদনের বিভিন্ন খাত পড়া ছিল। বাবা, এটা হলো আমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের ক্লাসে লাস্ট পড়ানো হয়েছে, কিন্তু আজকে আমাদের ব্যবসার সংগঠন ক্লাস, ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনা। হ্যাঁ, দাঁড়াও এক মিনিট, এই যে এটার ক্লাস আজকে আমাদের। দেখা যাচ্ছে? ম্যাম আমাদের শিল্পের প্রকারভেদ। শিল্পের প্রকারভেদ কি পড়ানো হয়েছে না আজকে পড়বো? না ম্যাম, আপনি বলেছিলেন যে আজকে পড়িয়ে বিস্তারিত বুঝিয়ে দিবেন। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আমরা লাস্ট শিল্পের বৈশিষ্ট্য পড়েছিলাম। হ্যাঁ, শিল্পের বৈশিষ্ট্য লাস্ট ক্লাসটা হয়েছিল আমাদের, খুব বাজে একটা ক্লাস হয়েছিল নেটওয়ার্কের সমস্যার জন্য, তাই না? ইয়েস ম্যাম। হ্যাঁ, আমরা খুব কষ্ট করে পড়েছি, ক্লাসটা খুব কষ্ট করে হয়েছে। তো আমরা এখন চলে যাই বইয়ে, নাকি কারো কিছু বলার আছে? কারো কিছু বুঝার বা বলার আছে? ওয়ালাইকুম সালাম।
সবাই বইটা দেখতে পাচ্ছি? জি ম্যাম। আচ্ছা। সবার কাছে বই আছে? জি মিস। জি ম্যাম। আচ্ছা, গত ক্লাসে যে আমরা যে দেখছি শিল্পের বৈশিষ্ট্য এটা পড়েছি, তাই না? জি মিস। আজকে আমরা পড়বো শিল্পের প্রকারভেদ, তাই তো? দেখো বাবা, অলরেডি আমরা অনেকটা শিল্পের প্রকারভেদ সম্পর্কে জেনে গেছি, জানি না? অনেকটা। কারো কারো খুব শব্দ হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এখন চলে গেছে। তো দেখো, শিল্পের প্রকারভেদ সম্পর্কে আজকে মানে আমরা কিন্তু মোটামুটি শিল্পের প্রকারভেদ সম্পর্কে অনেক কিছুই জানি। যেমন দেখো, এখানে আমাদের যে ছকটা আছে সেটা সম্পর্কে কিন্তু আমাদের মোটামুটি গত ক্লাসগুলোতে আমরা যতটুকু যা জানি আমাদের আইডিয়া চলে আসছে না? ইয়েস ম্যাম। তো তো দেখো এখানে কি কি বলছে যে শিল্পের প্রকারভেদ সম্পর্কে প্রথমে আছে প্রাথমিক শিল্প। প্রথমটা আমরা দেখতেছি প্রাথমিক শিল্প, তারপরটা হলো উৎপাদন বা প্রস্তুত শিল্প, তারপর নির্মাণ শিল্প, তারপর হলো সেবা পরিবেশক শিল্প। মানে শিল্পকে প্রধানত আমরা এই চারটি ভাগে ভাগ করতে পারি। সে চারটির মধ্যে কোনটাকে এখন দেখো সেকেন্ড ফেজে আছে। প্রাথমিক শিল্পের মধ্যে পড়ে যায় হলো কৃষি, তারপর প্রজনন, তারপর নিষ্কাশন, তাই না? জি ম্যাম। আচ্ছা, আর দেখো উৎপাদন শিল্প মানে যেটা কিনা প্রাথমিক শিল্প থেকে যে কাঁচামালটা আসে বা প্রকৃতি থেকে যে কাঁচামালটা আসে সেটাকে আমরা আবার চারটি ভাগে ভাগ করতে পারি: বিশ্লেষণ, যৌগিক, আচ্ছা তো কি বলো, ম্যাম সংযোজন মানে কি? সংযোজন মানে একটার সাথে আরেকটা যোগ করা। আমরা আজকে পড়বো, হ্যাঁ, একদম ডিটেলসে পড়বো। তারপর হলো প্রক্রিয়া ভিত্তিক, আরেকটা হলো সংযোজন, ঠিক আছে? তো দেখো এখানে একদম ডিটেলসে মানে কোন জিনিসটা আমরা একদম খুব ভালো জানি, মানে সেটা সম্পর্কে আমাদের আলোচনা না করলেও হবে, বলো তো? মানে কোনটা খুব ভালো জানি বা বুঝতে পারি? আচ্ছা ঠিক আছে, আমরা সবকটাই ভালো বুঝতে পারি, সবকটাই পড়বো। তো আগে একটু রিডিং করি, হ্যাঁ পড়বো। প্রথমে যে কথাগুলো বলছে এগুলো কি বলার দরকার আছে পড়ার? আজকে আমি কারো কোনো রেসপন্স পাচ্ছি না বাবা, এমনি তোমাদের দেখা যায় না, হ্যাঁ? তোমরা ভিডিও শেয়ার অফ রাখো, তোমাদের আমি দেখতেও পাই না, তোমরা রেসপন্সও করো না। এরকম করলে ক্লাস নিতে ইচ্ছে করে না, ভালো লাগে না। পড়ে যাই বুঝিনি, ম্যাম। আমি বুঝিনি। ম্যাম প্রথম থেকে পড়ে যাই একবারে। হ্যাঁ, যে বলছো সে পড়ো, একটু রিডিংটা পড়ো তো বাবা, পড়ো, তুমি পড়ো। আদিম যুগে মানুষ ধাতব পদার্থ আগুনে জ্বালিয়ে বিভিন্ন ধরনের ব্যবহার্য উপকরণ তৈরির যে জ্ঞান লাভ করেছে তার মধ্য থেকে মানুষের শিল্প অগ্রযাত্রা হাতে করি। আচ্ছা, সবাই কি এরপর বুঝতে শিল্প পারছি? এক মিনিট বাবা, যে পড়ছো আমি একটু তোমাকে থামাই। যা আমাদের যারা শুনছি বা যারা আছি তারা যদি কোনো লাইন বুঝতে না পারি বা ও কি বললো সেটা বুঝতে না পারি, আমরা একটু বলবো যে ম্যাম এটা বুঝিনি, আর একটু বুঝিয়ে দেন, ঠিক আছে? এই লাইনটা একটু বুঝার আছে, ঠিক আছে? আচ্ছা, যে পড়ছিলে পড়ো। কে পড়ছিলে? বিবি পড়ছিলে? এর ম্যাম ফারজানা। নো ম্যাম। আচ্ছা ফারজানা, হ্যাঁ পড়ো বাবা, পড়ো। এরপর শিল্পের অগ্রযাত্রা সকল সভ্যতার সকল সমাজে বিকশিত হয়েছে। শিল্প বিপ্লব শিল্পকে মানুষের আয় উপার্জনের প্রধান কেন্দ্রে নিয়ে এসেছে। সেই ধারায় মানুষের ভোগ আচরণে এসেছে ব্যাপক পরিবর্তন। প্রকৃতি নির্ভর প্রাথমিক শিল্প যেমন কৃষিকাজ হয়ে পড়েছে গণ্য। অধিকাংশ মানুষের এখন আর ফলমূল সরাসরি খায় না। নানা ধরনের জুস শিল্প গড়ে উঠেছে। গম থেকে শুধু রুটি হয় না, সব ধরনের খাদ্য সামগ্রী প্রস্তুত হয়েছে। মুরগির গোস্ত শুধু তরকারি রান্নাতেই নয় নয় নানা ধরনের খাদ্য উৎপাদনকারী শিল্পে ব্যবহৃত হচ্ছে। প্রাকৃতিক থেকে মানুষ নানান উপকরণ সংগ্রহ করছে এবং নানান শিল্প প্রক্রিয়ার মধ্য দিয়ে হাজারো রকম পণ্য সামগ্রী উৎপাদিত হচ্ছে। ও উড়োজাহাজ তৈরি থেকে বড় বড় জাহাজ, অস্ত্র, মারানস্ত্র
মারণাস্ত্র, ইত্যাদি হ্যাঁ। উপাদান হ্যাঁ, করো। ইত্যাদি উৎপাদনে গড়ে উঠেছে নানা ধরনের শিল্প। এরূপ শিল্পে উৎপাদিত সামগ্রী মিলিয়ে বা একত্রিত অথবা সংযুক্ত করেও নতুন নতুন পণ্য উৎপাদিত হচ্ছে। তাই শিল্পের আয়তা এতটাই বিস্তৃত হয়েছে যে এতে সহজে বিনষ্ট করা কষ্টসাধ্য। তথাপিও ধারণা প্রধানের নিমিত্তে এই শ্রেণীবিভাগ সংক্ষেপে নির্মিতে লেখচিত্র দেখানো হলো। ম্যাম ছকটা পড়বো? হ্যাঁ, দেখো ছকটা তো অলরেডি আমরা পড়ে ফেলছি, আমি তো বললাম। এখন দেখো এই ছকটা যেভাবে আমাদের সাজানো হয়েছে বা যেভাবে ভাগ করেছে, এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে বা কারো কোনো কনফিউশন আছে যে এইভাবে কেন সাজিয়েছে? কারো কোনো সমস্যা আছে বা বুঝতে? নো ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তো দেখো এখন থেকে পড়ি। হ্যাঁ, দেখো নিম্নে বিভিন্ন ধরনের শিল্প সম্পর্কে আলোচনা করা হলো। আচ্ছা, আমরা আজকে একদম শিল্প সম্পর্কে ডিটেলসে যাচ্ছি। এই চ্যাপ্টারে শিল্প সম্পর্কে এটাই হলো ডিটেলস আলোচনা। এরপর আর আমরা শিল্প নিয়ে পড়বো না। হ্যাঁ, তো আজ আমাদের শিল্প সংক্রান্ত যেই ধরনের কনফিউশন থাকে না কেন, আজকে আমরা একদম ক্লিয়ার করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, দেখো নিম্নে বিভিন্ন ধরনের শিল্প সম্পর্কে আলোচনা করা হলো বা আলোচিত হলো। প্রথম, প্রাথমিক শিল্প। দেখো, প্রকৃতি প্রদত্ত উপকরণ সরাসরি ব্যবহার করে পণ্য উৎপাদন ও সম্পদ সংগ্রহের সকল প্রক্রিয়া প্রাথমিক শিল্প বলে। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? ম্যাম কথাটা ক্লিয়ার আসছে না। ম্যাম অনেক নয়েজ হতেছে ম্যাম, কথা শোনা যেতেছে না। আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও একটা জিনিস। অনেকে আনমিউট করে রেখেছে। আচ্ছা বাবা, এখন কি আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ম্যাম। এর আগে সমস্যা হচ্ছিল, তাই তো? আচ্ছা, আমি সরি, আমার আরেকটা এক্সট্রা ফ্যান চলছিল এর জন্য। আচ্ছা, তো এখন পড়ি না। প্রাথমিক শিল্প। দেখো, প্রকৃতি প্রদত্ত উপকরণ সরাসরি ব্যবহার করে পণ্য উৎপাদন ও প্রাকৃতিক সম্পদ সংগ্রহের সকল প্রক্রিয়াকে প্রাথমিক শিল্প বলে। বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, তারপর দেখো, জমিতে ফসল ফলানো, খনি থেকে সম্পদ উত্তোলন, বন থেকে কাঠ সংগ্রহ, নদী ও সাগর থেকে মুক্তা, শামুক, ঝিনুক ইত্যাদি সংগ্রহ, জমিতে বীজ রোপণ করে চারা গাছ উৎপাদন, হ্যাচারিতে রেণু থেকে পোনা উৎপাদন, গাভী, হাঁস, মুরগি। বলো মা, বলো। মিস, হ্যাচারিতে রেণু থেকে পোনা উৎপাদন এটা কি? আচ্ছা, দেখো তুমি ওই যে আমাদের চ্যানেলাইতে একটা অনুষ্ঠান দেখা, হৃদয়ের মাটি ও মানুষ, তাছাড়া আমাদের ওই যে বিটিপি ওয়ার্ল্ড। রেণুটা কি? রেণু হলো মাছের ডিম। ও আচ্ছা ম্যাম, বুঝছি। ঠিক আছে, যে কোনো প্রকার যে প্রাণীর ফুলের যেটা থেকে আরো নতুন ফুল হয় বা ফল হয়, বা মাছের যে ডিম, সেটাকে রেণু বলে। ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, তো রেণু থেকে পোনা উৎপাদন কি? পোনা হলো ডিম থেকে যে ছোট ছোট বাচ্চা ফুটায় না, বাচ্চা ফুটানো পোনা। আমরা মজা করে তো একটা শব্দ বলি, ছানা পোনা বলি না? ওই তো। জি ম্যাম। আচ্ছা, তো গাভী, হাঁস, মুরগি পালন এই সবই হলো প্রাথমিক শিল্পের মধ্যে পড়ে। নিম্নোক্ত শিল্প এর আওতাভুক্ত। বুঝতে পেরেছি? এখানে যতটুকু যা পড়লাম বুঝেছি? আচ্ছা, দেখো কৃষি শিল্প। প্রথমে আমরা কৃষি শিল্প নিয়ে পড়বো। কৃষি কাজের সাথে জড়িত শিল্পকে কৃষি শিল্প বলে। এই প্রশ্নটা আসে, কৃষি শিল্প কি? তখন মানুষ হাবি জাবি অনেক কিছু বলে, যে মাটি থেকে ফসল ফলানো, এইটা ফলানো, সেটা ফলানো, অনেক কথা বলে ফেলে। বাট এত কিছু বলার কিছু নাই। কৃষিকাজের সাথে জড়িত শিল্পকে কি বলে? কৃষি শিল্প। ঠিক আছে, এটা হলো সংজ্ঞা। তারপর, প্রকৃতি প্রদত্ত ভূমি বা উর্বর জমি, বৃষ্টিপাত, তাপমাত্রা, নদ নদী ও ভূগর্ভস্থ পানি ইত্যাদি কৃষিকাজের মুখ্য অবলম্বন। এই শিল্প যেমনই মানুষ বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য যোগান দেয়, তেমনি শিল্পী ও কাঁচামালের একটি উল্লেখযোগ্য অংশ এই শিল্প থেকে আসে। মানে আমাদের যে প্রস্তুত শিল্প বা মাধ্যমিক শিল্প, সেই শিল্পের যে কাঁচামালটা, সেটাই কি এই শিল্প থেকে আসে। বাংলাদেশে উৎপন্ন শস্য বা ফসল, মৎস্য, প্রাণী সম্পদ এবং বন চারটি উপখাত শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত। এই যে এই লাইনটি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা দাগিয়ে ফেলো। দাগিয়েছি? আচ্ছা, ঠিক আছে ম্যাম হ্যাঁ, বলো। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো।
ম্যাম এই লাস্টে যে ম্যাম কৃষি শিল্পের আপনি যে এখন যে সংজ্ঞাটা বললেন ম্যাম, সেটার উপরে একটা ছোট্ট করে এক লেখা আছে ম্যাম, সেটা কেন? আচ্ছা দেখো, এই যে বাংলাদেশে উৎপন্ন শস্য বা ফসল, মৎস্য, প্রাণী সম্পদ এবং বন, এই চারটি যে উপখাত, হ্যাঁ, এটা কিন্তু মনে করো লেখক আমাদের খালিকুজ্জামান স্যার নিজের মনের থেকে বলে নেই, এটা হলো যে আমাদের বাংলাদেশের যে অর্থনৈতিক সমীক্ষা 2016 এর পৃষ্ঠা 83, আমাদের যে সমীক্ষাটা বের হয়েছে সরকার থেকে, সরকারি মন্ত্রণালয় থেকে, সেটা অনুযায়ী এই ইনফরমেশনটা দেওয়া হয়েছে। তো আমাদের রেফারেন্স বলে না যে বই লেখার সময় বা কোনো আর্টিকেল লেখার সময় যে আমাদের রেফারেন্স দিতে হয়, যে আমি যদি কোনো জায়গা থেকে কোনো অথেন্টিক ইনফরমেশন কালেক্ট করি, সেটা কোথা থেকে কালেক্ট করেছি সেটা আমার একটা রেফারেন্স দিতে হয় না, জানি এটা? ইয়েস ম্যাম। হ্যাঁ, সেই রেফারেন্সটা যখন দেওয়া হয় তখন এখানে যে নাম্বারিং করা হয়, বুঝেছি? হ্যাঁ ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, তো এখন আমরা পরে যাই। দেখো, তো আমার এখন নেট ছিল না, আমি বুঝতে পারিনি। কিছু বলেছো, কেউ কিছু বলেছো? দেখো, প্রজনন শিল্প, হ্যাঁ পড়ি, ম্যাম আমার নেট ছিল না। আমি বুঝতে পারিনি কি বললে। শিফা কিছু বলেছো? ম্যাম আমার নেট ছিল না, আমি কিছু বুঝি নাই। আচ্ছা সমস্যা নাই বাবা, এটা রেকর্ড হচ্ছে। ম্যাম আমার নেট ডিসকানেক্ট হয়ে গেছিল, আমি অসুবিধা নাই, অসুবিধা নেই, পাইনি। তুমি আবার ইউটিউব ক্লাসটা মানে আমি যখন আপলোড করে দিব তারপর তুমি আবার একটু ওইটা রিভিউ করে নিও, হ্যাঁ? রেকর্ড হচ্ছে, আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আমরা পড়ায় যাই। দেখো, প্রজনন শিল্প অর্থনৈতিক উদ্দেশ্যে নির্বাচিত উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তারকরণের প্রচেষ্টাকে প্রজনন শিল্প বলে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, দাগাও, ঠিক আছে? তোমাদের যদি অনেক প্রশ্ন আসে, আমাদের যে 1 নম্বরে জ্ঞানমূলক প্রশ্ন আসে না যে প্রজনন শিল্প কাকে বলে, তখন এটার হলো উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো আমাদের অর্থনৈতিক উদ্দেশ্যের জন্য আমরা কি করব, নির্বাচিত কিছু উদ্ভিদ মানে ভালো জাতের, উন্নত জাতের উদ্ভিদ এবং প্রাণীর বংশ বিস্তারের কাজটা করবো আমরা। শুধু এটার মানে একটা থেকে মানে এগুলোর বাচ্চা ফুটিয়ে ঠিক আছে, আমাদের কাজটা এটাই হবে এবং বাজারে বিক্রি করে ফেলবো। এটা এমন না যে আমরা একদম এটাকে বড় করে, ঠিক আছে, বড় করব, সেটা না, আমরা শুধু এটা বংশ বিস্তারের কাজটা করবো। তো এটা হলো প্রজনন শিল্প। নার্সারিতে সৃষ্ট চারা পরবর্তীতে, একটু আরেকবার বলা যাবে ম্যাম? আচ্ছা দেখো, আমাদের যে হ্যাচারি, হ্যাঁ, নার্সারি আছে, এগুলোতে কি করে, নতুন নতুন গাছের চারা বা মাছের যে রেণু থেকে যে ছোট ছোট পোনা বানিয়ে তারপর এটা কি করে, ওরা ওই ছোট পোনাই বিক্রি করে ফেলে। ওদের উদ্দেশ্য এটা না যে পোনাটাকে বড় করে একদম মানে অনেক বড় করে তারপর বাজারে যারা একদম আলটিমেট কনজিউমার মানে আমরা যারা ভোগের জন্য ক্রয় করব তাদের কাছে তারা সেল করবে না, তারা সেলটা করবে হলো যারা পরবর্তীতে এটা আবার মানে বড় করবে, ঠিক আছে? তাদের বিজনেসটা হবে যে ছোট ছোট পোনা বা গাছের ছোট ছোট চারা কিনে বড় করে এটাকে ফলানো, তাদের কাছে আবার বিক্রি করে দিবে, বুঝছি? এটা মানে এই ধরনের বিজনেস বা শিল্পটাতে শুধুমাত্র একদম ওই যে রেণু থেকে পোনা বা নতুন গাছ তৈরি করবে, গাছের বীজ থেকে, বুঝছি? বুঝতে পেরেছি? আচ্ছা দেখো, এই যে এখন বুঝতে পারবা। দেখো, নার্সারিতে সৃষ্ট চারা পরবর্তীতে গাছ বা ফলমূল উৎপাদন করে পোল্ট্রি ফার্মে ডিম বা বাচ্চা উৎপাদিত হয়, হ্যাচারিতে মাছের পোনা উৎপাদিত হয়, যা সবকিছুই পরবর্তী উৎপাদনের মাধ্যমে মানুষের প্রয়োজন পূরণ বা ভোগ উপযোগী পণ্যের সৃষ্টি করে থাকে। এই লাইনটা বুঝেছি? ম্যাম এই লাইনটা একটু আবার বোঝালে ভালো হতো। দেখো, আমাদের যে নার্সারিতে যে চারা উৎপাদন হয়, যে ছোট গাছের যে বীজ, ওই যে ফলের থেকে বা ফুলের থেকে যে বীজটা আসে, যে আমরা ফুল গাছ কিনি না বা ফলের গাছ কিনি না, তো এগুলো কোথা থেকে আসে? নার্সারি থেকে আসে, ঠিক আছে? এখানে হলো ফলের বা ফুলের উন্নত জাতের বীজ থেকে এটা কি করে, গাছ তৈরি করে আবার পোল্ট্রি ফার্মে কি ডিম থেকে বা রেণু থেকে বাচ্চা উৎপাদিত হয়, যে ছোট ছোট পোনা হয়, তারপর হ্যাচারিতে মাছের পোনা উৎপাদিত হয়, যা সবকিছু পরবর্তী উৎপাদনের মাধ্যমে। এই যে যারা এই শিল্পে অন্তর্ভুক্ত থাকে তাদের বললাম না যে তাদের কাজটাই হলো যে ছোট বীজ থেকে বা ডিম থেকে ওগুলোকে বাচ্চা ফুটাবে বা গাছের চারা করবে, তারপরে তারা কি করবে, সেল করে দিবে, ঠিক আছে? এটা বুঝেছি? দেখো, পরবর্তী উৎপাদনের মাধ্যমে মানুষের প্রয়োজন পূরণ, এই যে মানুষের হয়তো ফলের চাহিদা আছে বা ফুলের চাহিদা আছে বা খাবার, মাছ,
ভোগ করবে, তো পণ্যের উপযোগী ভোগের উপযোগী পণ্যের সৃষ্টি করে থাকে। তবে পুকুরের মাছ চাষ, মুরগির বাচ্চা কিনে পালন, নতুন বংশ বিস্তার সম্পৃক্ত নয় বিধায় তা প্রজনন শিল্প নয় দেখিয়ে কৃষি শিল্পে দেখানো উত্তম। এই যে এইখানে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এটা মার্ক করো। দেখো কোথায়, সবাই দেখতে পাচ্ছি? দেখো আমরা যদি ছোট ছোট রেনু কিনে, হ্যাঁ মাছের যে ছোট ছোট বাচ্চা, একদম ছোট বাচ্চা কিনে, আমার পুকুর আছে, পুকুরে আমি কি করতেছি, চাষ করে বড় করতেছি, হ্যাঁ। তারপরে যে মুরগির বাচ্চা, ওই যে ছোট ছোট বাচ্চা চিক্স পাওয়া যায় না, ওই ছোট বাচ্চা কিনে আমরা যদি ওইটা বড় করি, ওইটা বড় করে মনে করো যে নিজেরাই মুরগিটা খাই বা বাজারে বিক্রি করে দিই, তো এই ধরনের কাজটাকে কিন্তু আমরা আবার প্রজনন শিল্প বলবো না, কারণ এখানে কিন্তু আমরা কিন্তু ছোট ডিম থেকে বা রেনু থেকে কিন্তু বাচ্চা ফুটাই নেই, ফুটিয়েছি আমরা কিন্তু অলরেডি যেটা ফুটানো হয়েছে বা হয়ে গেছে বাচ্চা সেটা কিনেছি। সো এটা আমরা কি করব, প্রজনন শিল্পে অন্তর্ভুক্ত করব না, এটা আমরা কোন শিল্পে অন্তর্ভুক্ত করব, এই যে কৃষি শিল্পে। কৃষি শিল্পে, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা দেখো এখন আমরা নিষ্কাশন শিল্পে চলে যাই। আমরা কিন্তু প্রাথমিক শিল্প পড়ছি, এই প্রাথমিক শিল্পের মধ্যে কয়টা পড়বে, তিনটা, কৃষি, প্রজনন, নিষ্কাশন, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, তারপর এখন আমরা নিষ্কাশন শিল্প দেখি কি বলেছে, যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ বা সংগ্রহ করা হয় তাকে নিষ্কাশন শিল্প বলে। বুঝছি, এটা সংজ্ঞা, নিষ্কাশন শিল্পের সংজ্ঞা। মানে প্রকৃতির সম্পদ কোথাও আছে, লুকানো আছে বা ছড়ানো ছিটানো আছে, সেটা আমরা কি করব, সংগ্রহ করে উঠিয়ে নিয়ে আসবো, হ্যাঁ, সেটা হলো নিষ্কাশন শিল্প। দেখো ভূগর্ভ হতে খনিজ সম্পদ সংগ্রহ, সমুদ্র বা নদী হতে মাছ ও জলজ সম্পদ সংগ্রহ। এইখানে তোমরা বলতে পারো যে মাছের ব্যাপারটা কি, আমরা তো মাছ তো প্রজনন এবং কৃষির মধ্যে নিয়ে যাচ্ছি, এই যে পুকুরের মাছ আমরা শিকার করতেছি, তারপর আবার কি বলে আর ছোট বাচ্চা থেকে পোনা ফুটাচ্ছে, এটা আবার মাছ শিকারটা আবার কিভাবে নিষ্কাশনে পড়ে, প্রশ্ন আসে তোমাদের মাথায়? জি ম্যাম আসে। এইখানে দেখো, কারণ এটা, হ্যাঁ বলো বলো মরিয়ম বলো। কারণ ম্যাম তখন আমরা মাছের রেণু থেকে পোনা ফুটিয়ে বা সেটাকে বাজারজাতকরণের জন্য পালা হচ্ছিল, মানে তাকে সেটার চাষ করা হচ্ছিল। বাট সমুদ্রে বা নদীতে সেটা তো কেউ ছেড়ে দিচ্ছে না, সেটা প্রাকৃতিক সম্পদ না আমাদের। এক্স্যাক্টলি, সেটা মরিয়ম নিজের একদম থেকে নিজে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে বাবা, তোমার কথাটাই ঠিক, এটাই কাহিনী। আমরা কিন্তু সমুদ্রে বা নদীতে কিন্তু আমরা কিন্তু কেউ কিন্তু রেণু ছাড়তেছি না বা এটা ডিম ফুটাচ্ছি না, এটা প্রাকৃতিক ভাবে হচ্ছে। সো নদী থেকে বা সমুদ্র থেকে যে মাছ, শামুক বা ঝিনুক থেকে মুক্তা, সেটা যে হচ্ছে সেটা প্রাকৃতিক ভাবে হচ্ছে, সেটা যখন আমরা উত্তোলন করতেছি সেটা নিষ্কাশন হয়ে যাবে। বাট একই জিনিস যখন আমরা দেখা যায় যে মুক্তার জন্য অনেকে শামুক, ঝিনুক এগুলো, ঝিনুক হবে, শামুক না, ঝিনুক চাষ করে না, তো সেটা যখন হবে সেটা আবার কিন্তু প্রজনন বা কৃষি হয়ে যাবে, ঠিক আছে? জি ম্যাম। তো ওটাও সমুদ্র থেকে এনে পালতেছে না ম্যাম, তাহলে তো ওটাও নিষ্কাশন। বাট সেটাতে তো তোমার নিজের একটা এফোর্ট যাচ্ছে, প্রচেষ্টা যাচ্ছে। তুমি যে ঝিনুকটা সমুদ্র থেকে হয়তো নিয়ে আসার পরে সেটা কি করতেছো, সেটা তোমার কি বলে, হয়তো একটা পুকুর বা একটা কি বলে একটা ক্ষেত্র, পানির ক্ষেত্র, ওইখানে কি করতেছো, চাষ করতেছো, ওইটা যেন মুক্তা হয়। সেটার মানে মুক্তা চাষের কিন্তু অনেক প্রসিডিউর আছে, অনেক ডকুমেন্টারি আছে, তোমরা চাইলে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারো, অনেক কাহিনী আছে। ওইটা করার পরে তোমার কি যে পালা যে ঝিনুকগুলো আছে সেখান থেকে মুক্তা হচ্ছে, এবং একটা নির্দিষ্ট সময় পরে তুমি ঝিনুকগুলো উঠাচ্ছ, ওইগুলোর থেকে আবার ডিম হচ্ছে, সেগুলোকে আবার তুমি আরেকটা জায়গায় প্লেসমেন্ট করতেছো, ওইখান থেকে মুক্তা হচ্ছে, সেটা সংগ্রহ করতেছো। তারপর কিন্তু তুমি কিন্তু আর সমুদ্রের উপর নির্ভর করতেছো না, তুমি তোমার নিজের যে পুকুরটা আছে বা খালটা আছে সেটার উপর নির্ভর করতেছো। তো কেন এটা কৃষি শিল্প হবে বা প্রজনন হবে এবার বুঝছি, আর কেন আমরা যে সমুদ্র বা নদী থেকে যেটা পাচ্ছি সেটা কেন নিষ্কাশন হবে সেটা বুঝছি। এই যে এই সেম জিনিসটা মৎস্য শিকার বা মুক্তা সংগ্রহ, হ্যাঁ, বা মুক্তা চাষ বা ঝিনুক চাষ, এই জিনিসটা নিয়ে অনেকেই কনফিউজড হয়ে যায় যখন আমাদের এমসিকিউ আসে। কখনো কখনো দেখা যায় যে এটা নিষ্কাশন শিল্প হবে, তারা প্রজনন শিল্প বা কৃষি শিল্প দিয়ে দেয়। তো তোমাদের কি আর কোনো কনফিউজড হওয়ার বা কনফিউশন আসার কোনো কাহিনী আছে না, বুঝতে পেরেছো? না ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা দেখো, এরপর দেখো, বন থেকে কাঠ ও অন্যান্য বনজ সম্পদ সংগ্রহ ইত্যাদি নিষ্কাশন শিল্পের অন্তর্ভুক্ত।
আচ্ছা, এরূপ শিল্পে উৎপাদিত পণ্যের কিছু কিছু সরাসরি ভোগের কাজে লাগলেও অধিকাংশই পরবর্তী উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। আচ্ছা দেখো, এখান থেকে যে আমরা যে বন থেকে কাঠটা নিয়ে আসি সেটা সরাসরি ব্যবহার করতে পারি না, সেটাকে প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। তারপর ঝিনুক থেকে আমরা যে মুক্তাটা পাচ্ছি, প্রাকৃতিক মুক্তা, সেটা কি একটা মুক্তা তো একটা ছোট্ট একটা বিটস, একটা ছোট একটা দানার মতো, ওইটা কি আমরা কিছু করতে পারবো? এমনি হয়তো রেখে দিতে পারবো, বাট ওইটা কোনো কাজে আসবে? ওইটা পরবর্তীতে অর্নামেন্টস তৈরির জন্য এটা পরবর্তী প্রসেসে যায়। ঠিক আছে, বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা হলো পরবর্তীতে যে সবচেয়ে ইম্পর্টেন্ট উৎপাদন বা প্রস্তুত শিল্প, মানে শিল্প বলতে মেইনলি আমরা যা মিন করি সেটাতে চলে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা জি ম্যাম। দেখো কি বলেছে এখানে, শ্রম বা যন্ত্রের সাহায্যে কাঁচামাল বা অর্থপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে প্রস্তুত করার প্রক্রিয়াকে উৎপাদন বা প্রস্তুত শিল্প বলে। এই লাইনটি একটু মার্ক করে ফেলো, ঠিক আছে? এই লাইনটি একটু মার্ক করো, কারণ এই সংজ্ঞাটা অনেক আসে। উৎপাদন শিল্প বলতে আমাদের উৎপাদন শিল্পের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সে দুইটা হইলো আমাদের অবশ্যই শ্রম এবং যন্ত্র, এই দুইটা জিনিস আমাদের লাগবে। কি কি লাগবে? শ্রম ও যন্ত্র। হ্যাঁ, এই দুইটা জিনিস ছাড়া আমরা কখনোই বলতে পারবো না যেখানে যে শিল্পে এই দুইটা জিনিস ব্যবহার হয় না সেখানে আমরা বলবো এটা উৎপাদন বা প্রস্তুত শিল্প না। এটা অবশ্যই অন্য কোনো শিল্প, বাট উৎপাদন বা প্রস্তুত না। যেখানে আমাদের এই শ্রম এবং যন্ত্র এই দুইটা ব্যবহার হচ্ছে সেখানে আমরা বলবো এটা প্রস্তুত শিল্প। সেখানে আমরা প্রকৃতির কাঁচামাল বা অর্ধ প্রস্তুত, যেটা হয়তো অন্য একটা শিল্পে অর্ধেক প্রস্তুত হয়ে পরবর্তী আবার আরেকটা শিল্পে উৎপাদন হচ্ছে বা ব্যবহার হচ্ছে। বুঝছি? আমার কথা কি বুঝতে পারছো? না বুঝলে বলো, কারণ আবার কেন যেন মনে হচ্ছে আজকে আমি যাই বলতেছি আমি সব পেঁচানো বলতেছি, মানে আমি ক্লিয়ার করে বলতে পারছি না। ঠিক আছে, আমার নিজের কথাই আমার নিজের কেন যেন পেঁচানো মনে হচ্ছে। আচ্ছা দেখো, নো ম্যাম। আচ্ছা, অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করার প্রক্রিয়াকে উৎপাদন বা প্রস্তুত শিল্প বলে। তুলা থেকে কাপড় বা কোনটা বোঝা নাই? অর্ধবস্তু জিনিস থেকে এই ব্যাপারটা একটু বুঝায় বলো। আচ্ছা দেখো, এখনই আমি তোমারে বলি, আমরা প্রকৃতি থেকে কি পাবো? তুলা, শিমুল তুলাই বলি, শিমুল গাছে শিমুল ফুলের বীজ, ওই যে ওইখান থেকে আমরা কি পাইলাম? তুলা পাইলাম। সেটা তো একদম প্রাকৃতিক জিনিস তুলাটা। বাট তুলা থেকে কি তুমি সরাসরি কি কাপড় পাচ্ছ? তুমি যে আজকে যে কাপড়টা জামাটা পরে আছো সেটা কি সরাসরি তুমি তুলা থেকে পাবে? না। দেখো, তুলা থেকে প্রথমে আমার কি করতে হবে? সুতা তৈরি করতে হবে। সেটা কি একটা নতুন জিনিস হলো, কিন্তু তোমার কিন্তু লাগবে কি? কাপড়। এখন কাপড় লাগার জন্য যে তোমার যে সুতাটা হলো সেটা কি বলবো অর্ধ প্রস্তুত জিনিস না, নাকি সম্পূর্ণ প্রস্তুত? তুমি কি ডাইরেক্ট সুতা পরতে পারবা গায়ে? না ম্যাম। দেখো, এখন তাহলে কাপড় প্রস্তুতের ক্ষেত্রে যখন আমি সুতা ব্যবহার করব সেটাকে আমি কি বলবো? অর্ধ প্রস্তুত জিনিস, মানে পুরোপুরি প্রস্তুত হয় নাই। তারপর আবার দেখো যে আমরা যে বিভিন্ন ধরনের খাবার খাই, যেমন ধরো আজকে সকালে তুমি পাউরুটি খেয়েছো, সে পাউরুটি তৈরি করার জন্য কি ছিল? অবশ্যই আটা বা ময়দা ব্যবহার হয়েছে। তো আটা বা ময়দাটা কিন্তু তুমি ডিরেক্ট কনজিউম করতে পারবে না, বাট সে আটা বা ময়দাটা কিন্তু চলে আসছে কি? গম থেকে বা ভুট্টা থেকে। তো গম এবং ভুট্টাটা প্রকৃতি থেকে আসছে, সেটা হলো প্রাথমিক শিল্প। বাট সেটাকে যখন আমরা আটায় রূপান্তর করেছি সেটা কি হয়েছে? অর্ধ প্রস্তুত হয়েছে। এবার ক্লিয়ার জিনিসটা? জি ম্যাম। নাকি আরো বুঝাইতে হবে? বুঝছি ম্যাম একটা কোশ্চেন ছিল, বলে ফেলো। ম্যাম আমরা যেটা উৎপাদন সেটা কি মানুষ করতেছে, আর যেটা শিল্প সেটা কি প্রাকৃতিক থেকে আসতেছে? এটা ম্যাম আমার উৎপাদন আর শিল্পের কোশ্চেনের মধ্যে গলায় যায়। বাবা, শিল্প হলো উৎপাদনের বাহন। এই জিনিসটা যে আমরা গত ক্লাসগুলোতে বলে বলে আসতেছি, এটা তোমার মনে আছে? জি ম্যাম। জি আচ্ছা ম্যাম। দেখো, এখন শিল্প যাই হোক না কেন, শিল্প হলো একটা প্রচেষ্টা, মানে একটা কাজ। শিল্পটা কি? একটা কাজ বা একাধিক কাজের সমষ্টি। এখন সেটা কি নিয়ে হবে? অবশ্যই আমার কিছু জিনিস লাগবে, সে কাঁচামালটা লাগবে না? কিছু ইনগ্রেডিয়েন্ট লাগবে বা ইনপুট লাগবে না? লাগবে। এখন সে ইনপুটটা কোথা থেকে আসবে? সে ইনপুটটা আসবে প্রকৃতি থেকে, প্রাকৃতিক সম্পদ। এখন বুঝছি? এখন ক্লিয়ার হয়েছে? আর ম্যাম উৎপাদনটাও তো সেম ভাবে আসতেছে না? বাবা, শিল্পের মধ্যে মানে প্রাথমিক শিল্প বলতে আমরা যে কৃষি কাজ, হ্যাঁ, প্রজনন, নিষ্কাশন, এটাও যেমন আসবে, তেমন এই যে প্রস্তুত বা উৎপাদন। উৎপাদন বলতে আমরা কিন্তু মেইনলি কি প্রস্তুত বা উৎপাদন বুঝি না? জি ম্যাম।
হ্যাঁ, তো আমরা যেটা বলতেছি সেকেন্ডারি, সেই প্রস্তুত উৎপাদনটাও আসবে, বাট এটার ক্ষেত্রে মনে করো আমাদের দুইটা জিনিস ব্যবহার করতে হবে, কি কি? শ্রম এবং যন্ত্র। বাট প্রাথমিক শিল্পের ক্ষেত্রে কিন্তু আমাদের শ্রম ব্যবহার হলো, আমরা কিন্তু কখনো যন্ত্র ব্যবহার করি না। যন্ত্র ব্যবহার করি? নো ম্যাম। মানে যন্ত্র বলতে কিন্তু দেখো, যন্ত্র বলতে কিন্তু এইরকম যন্ত্র বোঝাচ্ছে যে যেটা কিনা ইলেকট্রিসিটি দিয়ে চলে এবং সেটা একদম যে ইনপুট গুলো আমরা দিচ্ছি সেটা একদম আকৃতিগত পরিবর্তন হয়ে যাচ্ছে। কৃষিকাজেও আমরা যন্ত্র ব্যবহার করি, বাট সেটা কিন্তু মেনলি জিনিসটাকে চেঞ্জ করার জন্য না, জিনিসটাকে তৈরি করার জন্য। এবার ক্লিয়ার? ইয়েস ম্যাম। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো, কারণ আমার কেন যেন মনে হচ্ছে আজকে আমি নিজেই কনফিউজ, যা বলতেছি সেটা আমি নিজে পেঁচাচ্ছি। না ম্যাম, ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, তো যে প্রশ্ন করেছিলে ফারজানা, তোমার কাছে ক্লিয়ার হয়েছে মা? জি ম্যাম, ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তো এখন আমরা যাই খনি থেকে প্রাপ্ত লৌহ আকরিক। এটা কিন্তু নিষ্কাশন। খনি থেকে যে আমরা যে লৌহ আকরিক পেয়েছি, লোহার যে একদম প্রাইম যে প্রকৃতি থেকে জিনিসটা আসছে, সেটা নিষ্কাশন। বাট সেটা থেকে যখন ব্যবহার করে আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে যখন লোহা বা ইস্পাতের সামগ্রী তৈরি করি, সেটা কি হয়ে যাবে? সেটা হবে উৎপাদন বা প্রস্তুত শিল্প। বুঝছি? জি ম্যাম। আচ্ছা, দেখো এখানে বলেছে প্রাথমিক শিল্প থেকে প্রাপ্ত কাঁচামাল এরূপ শিল্পে ব্যবহৃত হয়ে মানুষের ব্যবহার উপযোগী পণ্য উৎপাদিত হওয়ায় একে মাধ্যমিক শিল্প নামেও অভিহিত করা হয়। এটা কি? মাধ্যমিক শিল্প বলা হয়। তো তোমাদের যদি প্রশ্ন আসে মাধ্যমিক শিল্প কাকে বলে, তো এটা কি বলবা? এটার সংজ্ঞাটা কি বলবা? ম্যাম, উৎপাদিত শিল্প থেকে যা হয় সেটাই মাধ্যমিক। উৎপাদিত শিল্প থেকে, এটা কোনো সংজ্ঞা হলো? নো ম্যাম। দেখো আমাদের এই যে আমি যে লাইনটা মার্ক করেছি না, এই যে প্রথমে যে এই লাইনটা দেখতে পাচ্ছি, এই লাইনটার মানে এটা যা বলেছে সেটাই যদি তুমি উৎপাদন বা প্রস্তুত শিল্পের জায়গায় মাধ্যমিক শিল্প বলে দাও তাহলেই হবে। মানে যাই উৎপাদন বা প্রস্তুত শিল্প সেটাই হলো মাধ্যমিক শিল্প। ঠিক আছে, বুঝেছি? ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে, দেখো কার্যত শিল্প বলতে এই ধরনের শিল্পকে মানুষ বুঝে থাকে। এই যে আমরা যে বারবার বলছি যে শিল্প বলতে কিন্তু আমরা মেইনলি এটাকেই মিন করি, তোমরাও কিন্তু এটাকেই মিন করো, তাই না? আচ্ছা, তো প্রকৃতি অনুযায়ী এরূপ শিল্পকে নিম্নোক্ত ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে ভাগ করা যায় আমরা কিন্তু পড়েছি চারটা। প্রথমটা বিশ্লেষণ, দ্বিতীয়টা যৌগিক, তৃতীয়টা প্রক্রিয়া ভিত্তিক এবং চতুর্থটা সংযোজন শিল্প। বাবা আজকে কি তোমাদের আর 12টার দিকে কোনো ক্লাস আছে? ম্যাম আছে, ইংলিশ। ওহো, আমার ক্লাসটা সবসময় আগে আসে কেন? আমার একটু বেশি সময় লাগে। আচ্ছা দেখো, বিশ্লেষণ শিল্প ম্যাম এইটা অ্যাকচুয়ালি বলা যাবে না যে ক্লাস হবে কিনা, কারণ ম্যাম গতকালকে আমাদের ইংলিশ ক্লাস হওয়ার কথা ছিল, বাট ম্যাম আমাদের কোনো লিংক দেওয়া হয়নি বা ইউটিউবেও আপলোড করা হয় নাই। এই জন্য ম্যাম আমাদের গতকালকে ক্লাসটা আর হয়নি, আচ্ছা কারণ আপলোডেড ভিডিও ছিল না। পড়ানো হয়ে যাবে। আচ্ছা 12টা পর্যন্ত পড়াবো। বাবা তোমাদের উপর প্রেসার পড়ে যাবে না, কারণ পরপর দুইটা ম্যাম আমরা পড়তে থাকি, at least 10 মিনিটস আগে হলো তো ম্যাম লিংকটা দিবে। ম্যাম লিংক দিলে আমরা আপনাকে বলে দিব। আচ্ছা ঠিক আছে, আমাকে ইনফর্ম করো, কারণ আমি চাচ্ছি আজকে আমাদের শিল্পের এই ব্যাপারটা শেষ হয়ে যাক, কারণ আমি একটু টাইম লাগে। দেখো তো আমি একটু লেন্দি মানে আস্তে আস্তে যাই, সো আমি চাচ্ছিলাম আজকে এটা শেষ করতে। ঠিক আছে, আমাকে একটু বলো যে যে টিচার তোমাদের নেক্সট ক্লাসটা নিবে সে তিনি যদি লিংক দেন বা কিছু বলেন আমাকে একটু জানান। হ্যাঁ, আচ্ছা প্রথমটা বিশ্লেষণ শিল্প। এখানে আমরা একটু ইংলিশ ফর্মটা দেখি কি বলেছে। টার্মটা বলেছে অ্যানালিটিক্যাল ইন্ডাস্ট্রি। বিশ্লেষণ বলতে আসলে কি বুঝো বলো তো? কে কি বুঝো বিশ্লেষণ বলতে? কোনো কিছু বর্ণনা করা বা ভেঙে বুঝিয়ে বলা। এক্স্যাক্টলি, এখানে মেন যে টার্মটা হলো সেটা হলো ভাঙা। কোনো একটা জিনিস একসাথে আছে, সেটাকে যখন আমি আলাদা করে ফেলবো, হ্যাঁ আলাদা করতেছি, ভেঙে ফেলতেছি, সেটা কি? বিশ্লেষণ। তো এখন দেখি এখানে কি বলছে। একই পদার্থ হতে বিশ্লেষণ বা পৃথকীকরণের মাধ্যমে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরিকে বিশ্লেষণ বলে। মানে জিনিস থাকবে একটা, সেটাকে ভেঙে চুরে কয়েকটা জিনিসে বানাবো, ঠিক আছে, আলাদা করে ফেলবো, একদম ছড়ায় ছড়ায় ফেলবো, তো সেটাকে বলতেছে বিশ্লেষণ শিল্প। যেমন খনিজ তৈল পরিশোধনের মাধ্যমে পেট্রোল, কেরোসিন, ডিজেল, খনিজ কয়লা হতে কোক, কয়লা, ন্যাপথলিন, আলকাত্রা ইত্যাদি প্রস্তুত এই শিল্পের মধ্যে পড়ে। দেখো আমরা একদম প্রকৃতির যে খনিজ তেলটা পাই সেটা কিন্তু একদম অনেকগুলো জিনিসের মিক্সড,
এবং সেটা দেখতেও অনেক ভয়ঙ্কর দেখা যায়, যে দেখলে তোমার মনে হবে যে এই জিনিস কি, এটা দিয়ে আসলে কি হবে। বাট এইটাকে যখন আমরা মানে মানে একটা প্রসেসের মধ্যে দিয়ে, পরিশোধনের প্রসেসের মধ্যে দিয়ে যাব, তখন কিন্তু এই একই জিনিস থেকে আমরা পেট্রোল পাবো, কেরোসিন আলাদা করতে পারবো, ডিজেল পাবো, আবার ডিজেলও পাবো। ঠিক আছে, বুঝছি? প্রকৃতির যে তেলটা, সেটাকে আমরা যখন বিশ্লেষণ মানে এই একটা জিনিসটাকে যখন আমরা আলাদা করব, তখন কয়েকটা জিনিস পাবো। আবার একই রকম দেখো, আমরা যখন কয়লা উৎপাদন করব, কয়লা খনি থেকে, সেখান থেকে কি কোক কয়লা, একদম যে আমরা যে পোড়াই কয়লা, ওই যে বারবিকিউ করার জন্য যে আমরা কয়লাটা পাই না, সেটা হলো কোক কয়লা। তারপর ওই কয়লার উপাদান থেকে আমরা ন্যাপথলিন পাই, আবার আলকাত্রা পাই, আবার আরেকটা জিনিস ডায়মন্ডও তো পাই, তাই না? কয়লার এখান থেকে ডায়মন্ড আসে না? বাট ম্যাম ডায়মন্ড তো পাথর কয়লা থেকে আসে না? বাবা কয়লা থেকেই তো আসে, কয়লার খনি থেকেই তো আসে। না ম্যাম সেটা বলছি না, মানে ম্যাম আপনি বললেন যে কোক কয়লা, ম্যাম এই কোক কয়লা তো অ্যাকচুয়ালি গাছের বিভিন্ন অংশকে, যেটাকে কয়লায় রূপান্তরিত করা হয়। বাট ম্যাম আমার জানা মতো অ্যাকচুয়ালি ম্যাম যে ডায়মন্ডটা নাকি ম্যাম মানে পাথর কয়লা থেকে আসে, যেটা স্টোনের মতো হেভি থাকে, সেখান থেকে নাকি ম্যাম ডায়মন্ডটা আসে। আচ্ছা ঠিক আছে, কোক কয়লা থেকে শুনিনি আমি। আচ্ছা বাবা, কোক কয়লা বলতে মনে করো যে যেটা নরম, ঠিক আছে, যেটা এখনো হ্যাঁ ম্যাম, যেটা অতটা কুকিং এর প্রেসার ক্ষেত্রে পড়ে না, ইউজ করা হয়। হ্যাঁ সেটা এখনো প্রেসার। বাট তোমার একই জিনিস, মানে গাছ বা ওই যে আমাদের যে প্রাকৃতিক হাসির প্রাণীগুলো ছিল, ডাইনোসর, বিভিন্ন ধরনের ডাইনোসর যারা একদম মাটির নিচে পড়ে গেছে, সো মেইনলি গাছ। তো এক একটা এক এক রকম প্রেসার, গরম এবং তাপ এবং চাপ, এই জিনিসগুলো এক একটার এক এক রকম প্রসেস। তো যেটা অনেক বেশি চাপ এবং তাপ পাইছে সেটা হলো ডায়মন্ড হয়ে গেছে, আবার যেটা একটু কম বা খুবই কম পাইছে সেগুলো কোক কয়লা হয়ে গেছে। বাট মেন ইনপুট বা ইনগ্রেডিয়েন্ট কিন্তু সেম ছিল, ওই যে বনের গাছ। এবার ক্লিয়ার দিদি? মানে থ্যাংক ইউ। আচ্ছা, আমার জানাও ভুল হইতে পারে, বাট তুমি যদি আবার অন্য কিছু জানো আমাকে ইনফর্ম করো, ঠিক আছে? ওকে আচ্ছা, ম্যাম। দেখো তারপর আবার দেখো কয়লা থেকে যে আমরা যে ন্যাপথলিন কাপড়ে ইউজ করি, আলকাত্রা, বিভিন্ন শিল্পের মধ্যে পড়ে, এগুলো হয়ে যায়। তারপর আমরা আচ্ছা এই বিশ্লেষণটাকে আমরা বুঝছি বাবা, এই চারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। কারণ তোমাদের যে সৃজনশীলের যে 3 নাম্বার প্রশ্নটা আসে না, প্রয়োগ, মানে একটা ওই যে আমাদের উদ্দীপকে যে একটা ঘটনা বলে, ওই ঘটনায় বলে যে একটা শিল্প মানে এই এই কাহিনী হচ্ছে, এইটা ঘটনা মানে এইভাবে উৎপাদন হচ্ছে। তো এইটা আমাদের যখন প্রয়োগে বলে যে উদ্দীপকের যে শিল্পটা সেটা কোন শিল্পের অন্তর্ভুক্ত, তখন তোমরা বলতে পারো এটা উৎপাদন বা প্রস্তুত শিল্প। বাট সেটা কিন্তু একদম স্পেসিফিক হয়নি, কারণ প্রয়োগমূলক প্রশ্নে কিন্তু আমাদের এটা মিন করে যে এটা আসলে কোন উৎপাদন শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত। তো আমরা যদি এই চারটা শিল্পের যদি বৈশিষ্ট্য ঠিকঠাক না বুঝতে পারি, আমরা কিন্তু এটা ধরতে পারবো না এটা কি বিশ্লেষণে পড়তেছে, নাকি প্রক্রিয়ায় পড়তেছে, নাকি সংযোজনে পড়তেছে, নাকি যৌগিকে পড়তেছে। ঠিক আছে বুঝছি মা? আচ্ছা, তো আমরা কি বিশ্লেষণটা বুঝছি বাবা? বুঝে গেছি? ইয়েস ম্যাম। আচ্ছা, কোনো সমস্যা নাই তো আর বুঝতে? নো আচ্ছা, ম্যাম। এরপর আমরা পড়ি যৌগিক শিল্প। ঠিক আছে, দেখো যে শিল্পে পৃথক পৃথক পদার্থ সংমিশ্রণ করে নতুন দ্রব্য তৈরি করা হয় তাকে যৌগিক শিল্প। যৌগিক বলতে আমরা আসলে কি বুঝি? যৌগিক শব্দটা বলতে কি বোঝায় একটু বলতো? কঠিন অথবা কিছু কঠিন ভাবে করা। কঠিন ভাবে, ম্যাম আচ্ছা যোগ করা টাইপের কিছু, এক্স্যাক্টলি যোগ। আর আচ্ছা কঠিন কোনো কিছু অ্যাড করা। আচ্ছা আচ্ছা, যে বললা কঠিন করা, কোনো কিছু কঠিন মানে এইটা কে বললা আমার একটু বলতো? সংযোজন বা ম্যাম মানে কোনো কিছু একসাথে জয়েন করে কিছু তৈরি বা মানে মিলায়ে। হ্যাঁ, আমরা যৌগিক বলতে হলো যোগ করাকে বুঝি, ঠিক আছে, মানে সবকিছু জিনিস একসাথে ছড়ানো, মানে এটা হলো একদম বিশ্লেষণের বিপরীত। বিশ্লেষণের বিপরীতটা কি? যৌগিক। অনেক জিনিস ছড়ানো আছে বা এক এক শিল্পে এক একটা জিনিস আছে, সেগুলো যখন আমি একসাথে করে একটা নতুন জিনিস তৈরি করে ফেলবো সেটা কি হয়ে যাবে? যৌগিক শিল্প। যৌগিক। আচ্ছা, আমরা সংজ্ঞায় যাই। দেখো, যে শিল্পে পৃথক পৃথক পদার্থ সংমিশ্রণ করে, মানে আলাদা ছিল এগুলো কখনোই কোনোটার সাথে লিঙ্ক না, বাট সেটাকে যখন আমি একসাথে একটা মিক্স করব, মিক্স করে কি করতেছি, আমি একটা নতুন জিনিস তৈরি করে ফেলতেছি। হ্যাঁ, নতুন একটা দ্রব্য উৎপাদন করতেছি, সেটা হবে যৌগিক শিল্প। দেখো, লৌহ আকরিক,
লৌহ আকরিক, কয়লা, ম্যাঙ্গানিজ, চুনা পাথর ইত্যাদি পদার্থ মিশে ইস্পাত তৈরি করা হয়। ইস্পাতটা কিন্তু কখনোই কোনো মানে একদম প্রাথমিক কোনো জিনিস না বা প্রাকৃতিক কোনো জিনিস না। আমার লৌহ আকরিক লাগবে, তারপর কয়লা অন্য একটা খনি থেকে আসছে, তারপর ম্যাঙ্গানিজ আরেকটা খনি থেকে আসছে, চুনা পাথর সেটা আরেকটা জায়গা থেকে আসছে। এই 4-5টা জিনিস একসাথে মিশিয়ে আমি কি পাবো? ইস্পাত। কোনোটার সাথে কি কোনোটা লিঙ্ক ছিল? কোনোটার সাথে কোনোটা মিলে? তো এখন বুঝতে পারতেছি যৌগিক কি। জি মিস। দেখো তাই ইস্পাত শিল্প এরূপ শিল্পের উদাহরণ। দেখো সিমেন্ট, সার, সাবান ইত্যাদি শিল্প এরূপ শিল্পের আওতা আসে। দেখো সিমেন্টটা কি, ওই যে বড় বড় পাথর, ঠিক আছে, অনেক বড় বড় পাথর, সেগুলোকে ভাঙানোর পর এটাতে বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং আরো কিছু উপাদান মিশায়। তো মিশানোর পর কিন্তু আমাদের সিমেন্টটা আসে। বুঝেছি। আবার দেখো সার, হ্যাঁ, হারায় যায়, তাদের আর পাওয়া যায় না। আচ্ছা আমরা শুরু করি। হ্যাঁ, যদি আমাদের আবার ক্লাস থাকে। সো কোথায় ম্যাম এখনো তো কিছু দেয়নি, ক্লাসে নাও হতে পারে। আচ্ছা বাবা, যদি হয় তাহলে আমাকে একটু বললো। হ্যাঁ অবশ্যই ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, তো আমরা কোথায় ছিলাম একটু বলতে পারবা? আমরা যৌগিক শিল্পে ছিলাম, তাই না? ইস্পাত, ওই যে সিমেন্ট, ওইগুলা সিমেন্ট, সার। তো দেখো এই যে সিমেন্ট, সার, সাবানের যে উপাদান সেটা কখনোই মানে একটা জিনিস থেকে আসতেছে, একটা জিনিস থেকে না, কিন্তু অনেকগুলো জিনিস থেকে কিন্তু আসতেছে। হ্যাঁ, তো এগুলো কি যৌগিক শিল্প। তো আমাদের যদি এমসিকিউ প্রশ্ন আসে যে নিচের কোনটি যৌগিক শিল্পের অন্তর্ভুক্ত, তখন যদি তোমাদের কোথাও যদি সার, সাবান, সিমেন্ট বা ইস্পাত থাকে, মেইনলি কিন্তু উদাহরণটা আসে ইস্পাতের উপর, বাট সাবানও আসে, তখন কি বলবা? এটা হচ্ছে যৌগিক শিল্প। আচ্ছা, তো এখন আমাদের যৌগিক শিল্প কারো কোনো প্রশ্ন বা কনফিউশন আছে? নো ম্যাম। আচ্ছা, তো আমরা প্রক্রিয়া ভিত্তিক করি। হ্যাঁ, দেখো যে শিল্পে কাঁচামাল বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিণত পণ্যে রূপান্তর হয় তাকে প্রক্রিয়া ভিত্তিক বা পর্যায়ভুক্ত শিল্প বলে। আচ্ছা, এইটা কি কেউ বুঝছি? নতুন ভাবে তৈরি করা বা প্রক্রিয়া করা হয় যেভাবে, সেটা তো করা হয়। ম্যাম প্রকৃতির সম্পদকে রূপান্তর করে যে সম্পদ এটা উৎপাদন হয়। আচ্ছা, এই শিল্পটাকে অনেকটা মানে এটা হলো এরকম একটা শিল্প যেটা কিনা মনে করো যে একটা লম্বা প্রসেসের মধ্যে দিয়ে যাবে। ঠিক আছে, প্রকৃতির যে কাঁচামালটা সেটাকে একদম আমার যা আলটিমেট যে মানে আমরা তো উৎপাদন করি কারা? কনজিউমারের জন্য না, যারা এটা ইউজ করবে বা যে যারা এর উপযোগটা নিঃশেষ করবে তাদের জন্য। তো তাদের ওই উপযোগটা নিঃশেষ করার জন্য একটা লম্বা প্রসেস বা অনেকগুলো ধাপে ধাপে মানে অনেকগুলো ফেজের মধ্যে দিয়ে যাবে। তো এই ধরনের উৎপাদন প্রসেসটাকে আমরা কি বলবো? প্রক্রিয়া ভিত্তিক শিল্প। এবার বুঝছি? यस ম্যাম। আর কোনো প্রশ্ন আছে? ও ম্যাম। আচ্ছা, তো বলতেছে যে বিভিন্ন উৎপাদন প্রক্রিয়া মানে অনেকগুলো ফেজ, হ্যাঁ, উৎপাদন প্রক্রিয়ার মধ্যে দিয়ে পরিণত পণ্যে রূপান্তর হয় তাকে প্রক্রিয়া ভিত্তিক বা পর্যায়ভুক্ত শিল্প বলে। তুলা থেকে বস্ত্র মানে তুমি যে আজকে যে জামাটা বা কাপড়টা পরে আছো সেটা কোথা থেকে মেনলি আসছে? তুলা থেকে। বাট সেটা কিন্তু তুলা থেকে ডাইরেক্ট আসে নাই। তুলা থেকে ফার্স্টে আমার তুলাটা যে প্রাকৃতিক যে তুলাটা ছিল সেটাকে সংশোধন করে একদম মানে ফ্রেশ একটা তুলায় রূপান্তর করতে হয়েছে, তারপর সেটাকে সুতায় বানাইতে হয়েছে, সুতাটাকে আবার রং করতে হয়েছে, রং করার পরে আবার কাপড় হিসেবে বয়ান করতে হয়েছে, বয়ান করার পর কি আমি কি পরার উপযোগী হয়েছে? সেটা কিন্তু হয় নাই। সেটাকে আবার ওই যে আমার পছন্দ মতো আমার পছন্দ হবে এইরকম জামা, কামিজ, গাউন, বরকা এগুলো বানানোর জন্য আবার ওই যে কাটতে হয়েছে, সেলাইতে হয়েছে। সো দেখো কত বড় একটা ফেজের মধ্যে দিয়ে গেছে না? ইয়েস ম্যাম। তারপর দেখো আখ থেকে চিনি উৎপাদন এরূপ শিল্পের উদাহরণ। ঠিক আছে, বুঝেছি? তারপর দেখো সংযোজন শিল্প। সংযোজন মানে হলো অ্যাসেম্বল। আচ্ছা, সংযোজন বলতে আসলে কি বুঝো বলো তো? হচ্ছে অনেকগুলো সামগ্রীকে একসাথে করা, সংযোগ করা। আমরা কিন্তু যৌগিকেও কিন্তু সেম কাহিনী করছিলাম যে অনেকগুলো জিনিস একসাথে করতে। হ্যাঁ 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 বলো। যৌগিকের ক্ষেত্রে ম্যাম প্রাকৃতিক সম্পদ যেগুলো ছিল সেগুলোকে একত্রিত বা করে নতুন কিছু তৈরি ছিল। বাট ম্যাম সংযোজনের ক্ষেত্রে প্রকৃতি থেকে রূপান্তর করার পরে সেগুলাকে আবার একসাথে করা, যেমন ম্যাম চেয়ার
টেবিল, যেগুলোকে আমরা অলরেডি প্রকৃতি থেকে মানে কনভার্ট করে ফেলেছি ম্যাম, এই ধরনের কিছু কি? এক্স্যাক্টলি, বিবি মরিয়ম খুব সুন্দরভাবে বলছে। বাবা আমার খুব পছন্দ হয়েছে Yes, তোমার ma'am. কথাটা, ঠিক আছে? সবাই শুনতে পারছি? ম্যাম দেখো, এবার আমাকে একটু বলেন এক্সিলেন্স। হ্যাঁ, এক্সেলেন্ট, মার্ভেলাস, Very good. আউটস্ট্যান্ডিং, ঠিক থ্যাংক আছে? ইউ, আচ্ছা থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, দেখো আমাদের যৌগিক যেটা, সেটা হলো মেইনলি প্রকৃতির থেকে যেটা আমরা সংগ্রহ করছি আলাদা আলাদা জিনিস, সেটাকে একসাথে করে নতুন একটা জিনিস তৈরি করবো, সেটা হবে যৌগিক। বাট যখন আমরা প্রকৃতির সম্পদ না, সেটা একটা অন্য একটা প্রসেসের মধ্যে কিছু একটা রূপান্তর হয়ে গেছে, সেই এই যে অন্য জিনিসগুলো মানে প্রকৃতি থেকে ডিরেক্ট আসতেছে না, একটা উৎপাদনের পরে আলাদা আলাদা কিছু জিনিস, পণ্য সামগ্রী বা দ্রব্যকে আমরা যখন একত্রিত করব, সেটা হয়ে যাবে সংযোজন। তো সংযোজন এবং যৌগিকের মধ্যে আর কারো কোনো কনফিউশন হবে? কেউ কনফিউজড হবে? দুইটার মধ্যে ডাউট হবে যে এটা কি যৌগিক হবে না এটা সংযোজন হবে? নো ম্যাম। আচ্ছা, বিবি মরিয়ম যত সুন্দরভাবে বলছে, আমি এত সুন্দরভাবে বলতে পারতাম না। তো ওর এই সুন্দর করে এক্সপ্লেন করার পরে কারো কোনো কনফিউশন বা কনফিউজ হওয়ার কিছু নেই, ঠিক আছে? দেখো, No, ma'am. অন্য শিল্পে উৎপাদিত উপকরণ বা অংশ বিশেষকে একত্রিত করে নতুন সামগ্রী উৎপাদন শিল্পকে সংযোজন শিল্প বলে। বুঝছি? যেমন দেখো, বিমান, একটা মানে একটা এরোপ্লেন বা বিমানের কথা, জাহাজের কথা তুমি চিন্তা করো, সেখানে কত কিছু আছে, তাই না? আলাদা আলাদা জিনিস। একটা বিমানে অনেকগুলো যন্ত্রাংশ থাকে, অনেক জিনিস থাকে, যেমন সিট থাকে, জাহাজে একটা বডি থাকে, এটা আলাদা তৈরি হয়েছে, সিট গুলো আলাদা তৈরি হয়েছে, যে উড়োজাহাজটা তৈরি করার জন্য যে যন্ত্রগুলো লাগবে, সেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা জায়গা থেকে আলাদা শিল্পে কিন্তু উৎপাদন হয়েছে, সেটাকে একসাথে করছে। আবার গাড়ির কথা চিন্তা করো, একই জিনিস, ঠিক আছে? গাড়ির বডিটা আলাদাভাবে উৎপাদন হচ্ছে, গাড়ির যে ইঞ্জিনটা সেটা আলাদাভাবে হচ্ছে, গাড়ির যে মানে কি বলে মিরর গুলো আছে সেগুলো আলাদাভাবে হচ্ছে। প্রত্যেকটা আলাদা আলাদা জিনিসকে যখন আমরা একসাথে করতেছি, মানে উৎপাদিত জিনিসকে একসাথে করতেছি, সেটা হয়ে যাবে সংযোজন শিল্প। এই যেখানে বলছে মোটর গাড়ি, বাইক, রেল ইঞ্জিন ইত্যাদি এইসব শিল্পের আওতায় পড়ে। বুঝছি? সবাই বুঝছি? Yes, ma'am. আচ্ছা জি ম্যাম। আচ্ছা, তো এখন আমরা যাচ্ছি হলো নির্মাণ শিল্পে, ঠিক আছে? দেখো, নির্মাণ শিল্প, কনস্ট্রাকটিভ ইন্ডাস্ট্রি, এটা খুবই সোজা, সবাই বুঝি। এটা আমি শুধু পড়ে যাই। দেখো, যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে রাস্তাঘাট, সেতু, বাঁধ, দালান কোঠা ইত্যাদি নির্মাণ করা হয়, তাকে নির্মাণ শিল্প বলে। বুঝছি? জি ম্যাম। আচ্ছা, দেখো, ছোট থেকে বড় বিভিন্ন ধরনের নির্মাণের সাথে দেশি বিদেশি নির্মাণ কোম্পানি সমূহ কাজ করে। এই সকল নির্মাণ কোম্পানি ফরমাইশের ভিত্তিতে কাজ করে থাকে। আচ্ছা, বাংলাদেশে পদ্মা সেতু, উড়াল সেতু, মনোরেল, তারপর হলো সড়ক নির্মাণ সহ বিভিন্ন ছোট বড় ঠিকাদার প্রতিষ্ঠান এর উদাহরণ। মানে এখানে হলো মেইনলি বিভিন্ন প্রতিষ্ঠান, কনস্ট্রাকটিভ অর্গানাইজেশন গুলো, কোম্পানিগুলোর কথা বলছে, যে যারা এই ধরনের ফরমাইশের মাধ্যমে নির্মাণ করে থাকে, ঠিক আছে? মানে এই যে আমরা যে এখন ইদানিং দেখা যায় যে অ্যাপার্টমেন্ট গুলো আছে না, যে অ্যাপার্টমেন্ট গুলো বিভিন্ন কোম্পানি আমাদের বাসা বাড়ি তৈরি করে দেয়, Yes, ma'am. এটাও নির্মাণ শিল্পের মধ্যে পড়বে। বুঝছি? আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা পড়বো সেবা পরিবেশক শিল্প, এটাও জানি। আচ্ছা জি ম্যাম। আচ্ছা, দেখো, যে শিল্প মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করার কাজে নিয়োজিত থাকে, তাকে সেবা পরিবেশক শিল্প বলে। গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন ইত্যাদি, এই যে আমাদের ইন্টারনেট প্রোভাইডার, ইন্টারনেট সার্ভিসও কিন্তু এই শিল্পের মধ্যে পড়ে যায়। হ্যাঁ, টেলিফোন ইত্যাদি সেবা সরবরাহকৃত প্রতিষ্ঠান এরূপ শিল্পের আওতাভুক্ত। সড়ক, নৌ ও বিমান পথে যাত্রী ও পণ্য পরিবহনে নিয়োজিত প্রতিষ্ঠান সমূহ এই ধরনের শিল্পের অন্তর্গত। পর্যটন, চলচ্চিত্র ইত্যাদি শিল্প সেবা পরিবেশক শিল্প। বুঝছি? আরো কোনো প্রশ্ন আছে? জি ম্যাম। কি প্রশ্ন আছে বলে ফেলো। নো ম্যাম, নাই। আচ্ছা, নাই। আচ্ছা, আজকের বাসার কাজ, ওই যে গতকালকেও তো একটা কাজ দিয়েছি না, আজকে বাসার কাজটা হলো এই যে এটা করবা, এই কর্মপত্র 2, এখানে বিভিন্ন ধরনের সার্ভিসিং এর মাধ্যমে এইটা বুঝতেছি না, কোনটা? ফেরি সার্ভিসিং এর মাধ্যমে যাত্রী পরিবহন। আচ্ছা, এটা বুঝো নাই। তো ম্যাম, এটা এটা সেবা, ম্যাম এটা সেবা শিল্প হবে না? এক্স্যাক্টলি, শিফা তুমি ঠিক বলেছো, এটা সেবা হবে। কেন? ম্যাম আমি শিফা না, মরিয়ম। ম্যাম আমি শিফাও বলেছি। ম্যাম মরিয়া। হ্যাঁ, না, আচ্ছা, ঠিক আছে, মানে তোমাদের দুইজনের মধ্যে মানে আমার ওই যে কার্সরটা আপ ডাউন করতেছিল, আমি বুঝি নাই, সরি। ম্যাম দুইজনই বলেছি। আচ্ছা, ঠিক আছে, দুইজনে বুঝেছে। দেখো, এদিকে ফেরি সার্ভিসের মাধ্যমে কি তুমি কি করতেছো, একটা জায়গা থেকে অনেকটা জায়গায় চলে যাচ্ছ,
তোমার একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় যাওয়ার দরকার, সেখানে যাওয়ার জন্য তুমি কি করলে, ফেরি যে সার্ভিসটা তোমাকে নিয়ে যাচ্ছে এর পরিবর্তে তুমি টাকা দিচ্ছ। তোমার কি কোনো কিছু ওন হচ্ছে? তুমি কোনো পণ্য বা দ্রব্য পাচ্ছ এর বিনিময়ে? নো ম্যাম। একটা সেবা পাচ্ছ না? তো এটা কি হবে? ইয়েস ম্যাম। সেবা। বুঝেছি? জি ম্যাম। ম্যাম আচ্ছা, তো এইখানে 20টা কাজের কথা বলা আছে। এই 20টা কাজ তোমরা মনে করো যে নিজ দায়িত্বে করবা, বাট যেটা কনফিউশন লাগবে বা এটা বুঝতেছি না, এই যে যেমন এখন একজনে প্রশ্ন করবে যে ম্যাডাম এটা কোনটার মধ্যে পড়বে, তো এটা মার্ক করে রাখবা, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব, ঠিক আছে? যার যেটাতে সমস্যা জি, ম্যাম। থাকবে। আর ফাঁকিবাজি করতে চাইলে করতে পারো, না করতে ইচ্ছে করলে করো না, কোনো সমস্যা নেই, বাট যে করবা তার কিন্তু ব্যাপারটা মজা লাগবে, যে হ্যাঁ আমি বুঝছি, আমি এই শিল্পর কাহিনীগুলো বুঝছি কোনটা কি, ঠিক আছে? ইয়েস ম্যাম। তো আমরা আজকে বাংলাদেশের শিল্প সমস্যা ও সম্ভাবনা পড়বো। কেউ কোনো টিচার কি কোনো নোটিফাই করছে তোমাদের? নো ম্যাম। তো পড়ি। ইয়েস জি ম্যাম। ম্যাম পড়ান। আচ্ছা দেখো, তো বাংলাদেশের শিল্প সমস্যা ও সম্ভাবনা, মানে বাংলাদেশে কতটা শিল্পের সম্ভাবনা আছে এবং কত ধরনের সমস্যা আছে। আচ্ছা, যখন পড়বো পড়ার সময় সম্ভাবনা যতটাই মনে হবে তার থেকে সমস্যা বেশি মনে হবে, ঠিক আছে? তো এই সমস্যাগুলোর জন্য আমাদের দেশে বৃহদায়তনের শিল্পগুলো তেমন একটা গঠন হয় না, ছোট ছোট আছে, চলছে না। মাঝারিও আছে, বাট বড় তেমন একটা হয় না। আচ্ছা, কি কি সমস্যা দেখি বা সম্ভাবনা কি কি দেখি? এক্সকিউজ মি। বাংলাদেশ শিল্পক্ষেত্রে অগ্রসরমান একটি দেশ, মানে আমরা ডেভেলপ করতেছি, ডেভেলপিং হচ্ছে। প্রাচীনকাল থেকে কৃষি এই দেশে মানুষের উপজীবিকার প্রধান অবলম্বন হিসেবে বিবেচিত হলেও 2000 সালের পর থেকে মোট দেশজ উৎপাদন, জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ঠিক আছে, এই শিল্প খাতে অবদান কৃষি খাতকে অতিক্রম করেছে। মানে আমাদের যে অন্য প্রস্তুত শিল্প, উৎপাদন শিল্প আছে, সেটা কি আমাদের যে মেইন যে প্রাথমিক শিল্প কৃষি, সেটাকে ক্রস করে ফেলছে। দেখো, প্রায় 17 কোটি জনসংখ্যার এই দেশে জনসংখ্যার বাড়তি চাপ মোকাবেলায় কৃষি খাত কার্যত অসমর্থ হয়ে পড়ায় শিল্প খাতে অগ্রগতি অর্জন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। মানে আমাদের এই 17 কোটি মানুষের আয় ইনকামের জন্য আমরা যদি শুধুমাত্র কৃষি খাতের উপর নির্ভর থাকি তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? এতটা জমি কিন্তু আমাদের নাই। কৃষির জন্য কি আমাদের সবার আগে কি লাগবে? মাটি লাগবে না? প্লট লাগবে না? অত কি আছে? অত নাই। তো আমরা যদি শুধুমাত্র কৃষির উপরে নির্ভর করি তাহলে হচ্ছে না। এখন আমাদের কি লাগবে? প্রোডাকশন প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে। দেখো, একসময় পাট শিল্প এই দেশে শিল্প অগ্রগতির মূল নিয়ামক শক্তি বিবেচিত হলেও আন্তর্জাতিক বাজারে পাটের গুরুত্ব হ্রাস ও শিল্প। হ্যাঁ বলো ম্যাম। ম্যাম আমাদের ক্লাসের লিংক দেওয়া হয়েছে। ইউটিউব ক্লাস নাকি? না ম্যাম। আচ্ছা ঠিক আছে ম্যাম জুমে ক্লাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শেষ করে দিই। হ্যাঁ ইয়েস ম্যাম। ওকে আচ্ছা ম্যাম। ঠিক আছে, তো সবাইকে অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম।